আজকে তথ্য ও উপাত্ত। তথ্য উপাত্তর একটা আমরা সৃজনশীল প্রশ্ন নিয়েছি, তাই না? প্রশ্নের মধ্যে 3টা প্রশ্ন আমি এখানে তৈরি করছি। একটা হলো অবিন্যস্ত উপাত্ত কি, উদাহরণ দাও। আর একটা হলো উদ্দীপকের উপাত্তগুলো বিন্যস্ত করো এবং উপাত্ত সমূহের পরিসর নির্ণয় করে 5 শ্রেণী ব্যবধানে শ্রেণী সংখ্যা নির্ণয় করো। আর একটা হলো উদ্দীপকের উপাত্ত সমূহের শ্রেণীব্যাপ্তি 5 ধরে গণসংখ্যা সারণী তৈরি করো, তাই না? আচ্ছা, এখন প্রথমত একটা হলো কিছু উপাত্ত নিয়ে নিয়েছি, পরিসংখ্যানের উপাত্ত আমরা নিয়ে নিছি। এখন একটা একটা করে আমরা সমাধান করব। প্রথমে আছে হলো কি, অবিন্যস্ত উপাত্ত কি, উদাহরণ দাও। তাহলে অবিন্যস্ত উপাত্ত কি, এটা কি তোমাদের কিছু মনে আসে? কে বলতে পারো, বলো অবিন্যস্ত উপাত্তটা কি? উলট, ও বলছে উলট পালট করে কি করা, সাজানো। এই উপাত্তগুলোকে উলট পালট মানে এলোমেলো করে সাজানো। অর্থাৎ হলো উদ্দীপকের যে উপাত্তগুলো থাকবে ওই উপাত্তগুলো যদি ক্রমানুসারে সাজানো না থাকে, ক্রমা মানে হলো ছোট থেকে বড় যদি সাজানো না থাকে, এলোমেলো করে যদি সাজানো অবস্থায় পাই, তাহলে সেই উপাত্তগুলো হলো অবিন্যস্ত উপাত্ত। তাহলে আমরা উত্তরটা লিখি, দেখো তো। দেখো এখানে, দেখো ক নম্বরের উত্তর আমাকে কি বলছে, যে হলো অবিন্যস্ত উপাত্ত কি। তাহলে অবিন্যস্ত উপাত্ত হলো কি লিখলাম আমি, অবিন্যস্ত উপাত্ত হলো যদি উপাত্তগুলো এলোমেলো অবস্থায় থাকে। অর্থাৎ 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 উপাত্তগুলো যদি ক্রমা অনুসারে সাজানো না থাকে, না থাকে, তাই অবিন্যস্ত উপাত্ত। ঠিক আছে, তাই কি অবিন্যস্ত উপাত্ত। যদি আমরা একটা উদাহরণ দেই, দেখো একটা উদাহরণ যদি দেই তাহলে আমরা কিভাবে লিখতে পারি। কোন ক্লাসের শিক্ষার্থীদের, 5 জন শিক্ষার্থী দিলাম, 5 জন শিক্ষার্থীর
শিক্ষার্থীর বয়স আমি দিলাম হলো ধরো 24, 20, 15, 22, 18। তাহলে দেখো যে উপাত্তগুলো আমি দিলাম সেগুলো কিন্তু ক্রমানুসারে সাজানো নাই, সেগুলো কিভাবে আছে, এলোমেলো অবস্থায় আছে। তাহলে এই এলোমেলো অবস্থায় যদি থাকে তাহলে সেটা হবে হলো অবিন্যস্ত উপাত্তের উদাহরণ। বুঝতে পারছো? সেটা যদি একটা সংখ্যাও যদি এলোমেলো করে সাজানো থাকে তাও সেটা অবিন্যস্ত উপাত্ত হবে। ধরো এই যে আমি এখানে উপাত্তগুলো দিলাম, এই উপাত্তগুলো যদি দেখা যায় যে সবগুলো ক্রমানুসারে সাজানো আছে, শুধু একটা ধরো এর মধ্যে এলোমেলো আছে, তাহলে সে সে উপাত্তগুলো কি অবস্থায় থাকবে, সবগুলো এলোমেলো অবস্থায় থাকবে। কারণ সে একটা উপাত্ত এলোমেলো করা আর 10টা উপাত্ত এলোমেলো করা কিন্তু একই। অবিন্যস্ত উপাত্ত হলো এলোমেলো করে সাজানো। যদি বলে যে ক্রমা অনুসারে সাজাও তাহলে ছোট থেকে বড় সাজাবো। যদি বলে যে তোমার ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও তাহলেও ছোট থেকে বড় সাজাবো। যদি বলে অর্ধক্রম অনুসারে সাজাও তাহলে শুধুমাত্র বড় থেকে ছোট সাজাবো। এই বিষয়গুলো তোমরা যদি খেয়াল রাখো তাহলে আর বাড়তি কোনো চাপ নেওয়ার প্রয়োজন থাকবে না এই তথ্য উপাত্ত সম্পর্কে। বুঝতে পারছো? দীপকের উপাত্তগুলো বিন্যস্ত করো। তো বিন্যস্ত মানে হলো কি, ক্রমা অনুসারে সাজানো। তাহলে দেখো আমি ছোট থেকে বড়, ক্রমা মানেই হলো ছোট থেকে বড়, ছোট থেকে বড় করে সাজাইছি। কিভাবে সাজাইলাম দেখো, তোমরা একটু চিহ্ন দিয়ে নিবে। বই বলো প্রশ্নপত্র জন্য সামান্য করে ছোট করে চিহ্ন করে দিলে যে কোনটা নিছো, তাহলে এটা তোমাদের কি মাঝখান থেকে বাদ করার সম্ভাবনাটা থাকবে না। ঠিক আছে? এই জন্য আমি দেখো চিহ্ন দিয়ে নিছি। তাহলে ক্রমা অনুসারে সাজাইলেই সেগুলো কি হবে, বিন্যস্ত করে সাজানো হবে। আমি সাজাইলাম তো। এরপরে বলছে যে এবং উপাত্ত সমূহের পরিসর নির্ণয় করো। উপাত্ত সমূহের পরিসর নির্ণয়ের সূত্র আছে না? পরিসর সমান বৃহত্তম সংখ্যা মাইনাস ক্ষুদ্রতম সংখ্যা যোগ 1। তাহলে সূত্রটা প্রয়োগ করে আমরা কি করব, পরিসর নির্ণয় করব। আমাদের কিছুটা মুছে দিতে হবে কিন্তু এখন আমি এই 1 নম্বরটা মুছে দিলাম। ঠিক আছে? এবার পরিসর দেখো, পরিসর ইকুয়াল বৃহত্তম সংখ্যা, তাই না? বৃহত্তম সংখ্যা মাইনাস ক্ষুদ্রতম সংখ্যা যোগ 1। এখন দেখো আমরা এখন মান বসাবো, তাই না? মান বসাবো। এই যে উপাত্তগুলো দেওয়া আছে, উপাত্তগুলোর মধ্যে সর্বোচ্চ সংখ্যা কত আছে, সর্বনিম্ন সংখ্যা বা ক্ষুদ্রতম সংখ্যা কত আছে, এটা আমাকে খুঁজে বের করতে হবে। এখানে সর্বোচ্চ সংখ্যা আছে হলো 56, মাইনাস ক্ষুদ্রতম সংখ্যা আছে কত, 40 আছে ক্ষুদ্রতম, তাই না? যোগ 1। তাহলে দেখো 56 থেকে 40 বাদ দিলে কত থাকে, 16 যোগ 1। তাহলে আমার পরিসর বের হলো কত, 17। আমি এখানে লিখে নিতে পারি যে বৃহত্তম সমান আছে কত, 56, ক্ষুদ্রতম সমান আছে কত, 40। কথা বুঝছো? তাহলে আমার কি হয়ে গেল, পরিসর নির্ণয় হয়ে গেল। এরপরে কি বলছে, 5 শ্রেণী ব্যবধানে শ্রেণী সংখ্যা নির্ণয় করো। তো 5 শ্রেণী মানে ওই যে শ্রেণী ব্যাপ্তি কত ধরতে বলছে, 5 ধরতে বলছে।
তো শ্রেণী সংখ্যা নির্ণয় করার জন্য তো অবশ্যই আমাকে শ্রেণী ব্যাপ্তি বা ব্যবধান ধরতে হবে। সেটা আমরা ধরবো কত? সর্বনিম্ন 5, সর্বোচ্চ 15। তো এখন দেখো, আমি যদি শ্রেণী সংখ্যা নির্ণয় করতে যাই তাহলে আমাকে সূত্রটা প্রয়োগ করতে হবে, তাই না? এটা মুছে দিলাম, হ্যাঁ। শ্রেণী ব্যবধান, শ্রেণী ব্যবধান এবং শ্রেণী ব্যাপ্তি কিন্তু একই কথা, বুঝছো? তাহলে শ্রেণী ব্যবধান 5 ধরে, কত ধরে? শ্রেণী ব্যবধান কত ধরে? 5 ধরে শ্রেণী সংখ্যা। শ্রেণী ব্যবধান 5 ধরে শ্রেণী সংখ্যা, তাহলে আমাকে প্রথমে শ্রেণী সংখ্যার সূত্রটা লিখতে হবে। শ্রেণী সংখ্যা, দেখো শ্রেণী সংখ্যার সূত্র কি আছে? বৃহত্তম বৃহত্তম সংখ্যা মাইনাস ক্ষুদ্রতম সংখ্যা যোগ 1 ভাগ কত? শ্রেণী ব্যাপ্তি বা ব্যবধান, তাই না? শ্রেণী ব্যবধান। তো দেখো, আমার বৃহত্তম সংখ্যা আছে কত? 56। ক্ষুদ্রতম সংখ্যা আছে কত? 40 যোগ 1। শ্রেণী ব্যাপ্তি বা ব্যবধান কত আছে? 5 ধরে, কারণ আমাকে বলেই দিছে, এখানে বলেই দিছে শ্রেণী ব্যবধান 5 ধরে, তাই না? তাহলে এখন আমি কি ক্যালকুলেশন করি, কত হয় দেখো তো? 16 যোগ 1 ডিভাইডেড কত? 5, কত হয়? 17 ডিভাইডেড কত? 5। তাহলে এটা ভাগ করলে কত আসে দেখো তো? ভাগ করলে আসে কত? এখানে ভাগ করে নাও। 3, কত থাকে? 2, 3.4, তাই না? 3.4। তাহলে আমরা এটা কত লিখবো? 4। তাহলে আমার শ্রেণী সংখ্যা কত হলো? 4। তাহলে দেখছো, এখানে আমার শ্রেণী সংখ্যা নির্ণয় হয়ে গেল। কত হয়েছে? 4। আমার খ নম্বর অঙ্ক কিন্তু শেষ। ঠিক আছে, এবার উঠাই নাও দ্রুত।